At Franklin Templeton, we saw a chance to invest in a re-engineered steel company poised for a turnaround, building strong returns for our fund's shareholders. Perspective like this has made Mutual Series a leader. আবার বন্ধ করে দিচ্ছে না, আবার বন্ধ করে দিচ্ছে। অমিতাভ, একটু পেছনে আসুন। বললেন খাবার যদি বিলকুল রেডি থাকে তাহলে একটু খেতে পারেন। যাও তুমি, বলো খাবার তৈরি আছে। কালুর মা, কালুর মা, বলো। বলো মাংস গরম করতে আর ঘি গরম রাখো। সাহেব এলেই যেন লুচি ভাজতে শুরু করে। আমিও সেখানে ভেবে পাই না হাজত থেকে পালায় কি করে লোকটা, যত সব কিছু। ইসমাইল পেয়ারা বলতেছিল সে নাকি সাক্ষাৎ ভদ্রলোক। সেই যে গো আগে যেমন সব স্বদেশি ডাকাত হতো না, সেই রকম নায়ককে নাকি খুনও করেছে, তাই নাকি? তা ওরা সব পারে, নিজের চেয়ে বড় ওদের কাছে কিছুই নেই। না না, দুলালাটা দিকে যায় না, বলতেছিল লোক নাকি ভালো, গরিবের দিকে খুব টান। সেই যে গো আগে যেমন খেলো না, সেই রকম। আর আর বলতেছিল দুধ ভরা তো সব জানি, আমার আর জানতে কিছু বাকি নেই। উনি বাগানের দিনের কাছে এসে পড়েছেন, শিগগির যাও, ঠাকুরকে বলো এক্ষুনি সব রেডি করতে। আর শোনো, দেরি দেখলে ঠাকুরের সঙ্গে একটু হাত দিও। সময় করতে হবে না গো, আমি নিয়ে আসি খাবার। আরে এতই সোজা, এরা সব ভাবি লোক। একবার যখন ছাড়া পেয়েছে তখন কি অত সহজে ধরা দেবে? হ্যাঁ, ছোট দারোগাটা কিছু আমি। ও তাই বলো, উনার কীর্তি। এইরকম একটা ঘরে ওইরকম একটা লোককে রাখে? ঠিক হয়েছে, ওকে কত তুমি প্রশ্রয় দিয়েছো, ঠিক সত্যিয়েছে তার। শোনো, আমি কিন্তু 15 মিনিটে বেশি বসতে পারবো না। এর মধ্যে যদি খাবার দেওয়া হয় তো দাঁড় বলে আমি চললাম। কি আশ্চর্য, এই এলো বলে। কালুর মা, তাড়াতাড়ি আনো না। আনছি গো দিদি, আনছি। আচ্ছা সত্যি বলো, তুমি ভালো মানুষ হলেই না ওরা ওই রকম করতে সাহস পায়? আসলে আমাকে কি চিনতে পারে, ভালো মানুষ। এবার যদি ওকে আমি, আমার তো মনে হয় একটা স্ট্রং স্টেপ নেওয়া উচিত। পালিয়েছে কখন? কি বলে পালিয়েছে? না না তাও নয়, কিন্তু ও যদি সত্যি সত্যি অত সাংঘাতিক লোক হয় তবে সঙ্গে সঙ্গে তোমাকে জানানো উচিত ছিল। ছিলই তো, আর এইটাই হয়েছে ওর মস্ত বড় অপরাধ। আরে এত বড় একটা ধরিবাজ পলিটিক্যাল লিডার, ওকে যদি আমি না নিজে ধরতে পারি তাহলে আমার কি অবস্থা হবে তুমি বুঝতে পেরেছো? আরে শাহটা, আরে তুই তো জানতি বর্ন ক্রিমিনালের মতো বর্ন পলিটিক্যাল, এখন আমার কাছে সে ন্যাকার মতো বলছে। আরে এখন বলে কি হবে? তুই যদি এতই জানতিস
তাহলে এই সাধারণ হাজতে রাখতে গেলে কেন? আর যদি রাখলি তাহলে কনস্টেবলটাকে একটু সাবধান করে দিবি তো। তোমার কিন্তু ওকে আর একটু দয়া করা উচিত নয়। দয়া? দয়ার কথা কেন হচ্ছে? এখন বলছো বটে, লোকটা সামনে এলে একটু কাঁদলে ঠিক বলে যাবে। আচ্ছা তুমি দেখে নিও, আমাকে তুমি ঠিক যতটা দুর্বল মনে করছো আমি কিন্তু ততটা দুর্বল নয়। দুর্বল তো তুমি নাও, তুমি যে ভালো মানুষ। ঠাট্টা করছো? কিন্তু আমি এবার যেভাবে কেসটা সাজিয়েছি না, ঘর চালানো, নরহত্যা, দাঙ্গা হাঙ্গামা, খুন, সবগুলো একসঙ্গে, যাতে ওই পালের বোলাটাকে ফাঁসিতে লটকানো যায়। কি সত্যি খুন করেছে নাকি? তা ঠিক করে, তবে একবারে টেররিস্ট ছিল তো, তার আগেকার কীর্তিকলাপ মনে হয় আমার খুব কাজে লাগবে। অন্য জুরির ইচ্ছে থাকলেও ছেড়ে দিতে পারবে। সত্যি সেই কতদিন ধরে আমরা সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট, লোককে বলতেও যেন কিরকম লাগে। শোনো, ড্রয়ার থেকে একটু রিভলভারটা বের করে আনো। এই 2 বছর ধরে লোকটা ফেরায়, একবার যদি পাই না আমি বেশি দূর পালাতে পারিনি মনে হচ্ছে। সমাজে যদি এরকম না করতো তাহলে তোমাকে তো বাবু এইসব নোংরা কাজে রাখতে হতো না। লোকটা এক নম্বরে খাঁটি। আমি তোমায় বলছি একেবারে আসলে অলস, মানে উচ্চাসা, অ্যাম্বিশন বলতে কিচ্ছু নেই। আমি বুঝতে পারি না। আরে তুই যদি না উন্নতি করিস, যার জন্য তুই মানে ফাঁকি দিয়ে বাড়ি যাচ্ছিস রোজ, সেই স্ত্রী তো তোকে মানে উন্নতি তোকে তোর মানে কোনো সম্মানই করবে না। হ্যাঁ, সেই রকম স্ত্রীকে না স্বামীকে একদম আঁচলের তলায় রাখতে যায়। ওকে খাওয়া হয়ে গেল, আরেকটা লুচি অন্তত খাও। না না, ফিজিক্যাল আবার দৌড়তে পারবো না। তুমি কেন দৌড়াবে? এগুলো পুষে কি হচ্ছে যদি তোমাকে ডাকাত করতে দৌড়াতে হয়? না, প্রমোশনটা যে আমারই জন্য, তাই যা যা করিস। তবে আমি যদি এরা ধরিবাস পরিচিত এদের যদি আমি নিজের হাতে বন্দুক হাতে যদি ধরতে পারি না, তাহলে তার একটা আলাদা এফেক্ট। প্রমোশন নিয়ে কেউ কিন্তু কোনো টাল বাহানা করতে পারবে না। আর তখন তুমি দেবী হাত পাখা দাঁড়িয়ে খাওয়া খেতে হবে না, আর এই কেরোসিনের লম্প জ্বালিয়ে নোভেল করতে হবে না, আর আর ছেলেকেও বোর্ডিংয়ে পাঠাতে হবে না। আসলে আসলে তুমি যে ভালো মানুষ, তাই তোমার প্রমোশন হয়নি। নিজেকে ভালো মানুষ বলে আমি আর নিজের সাথে চলাকি করতে চাই না কথা। আচ্ছা, কমলা নামটা তো বেশ, তুমি একে ক্ষমতা চেঞ্জ করে উর্মিলা করলে না? মানে তখন মনে ছিল নামটা মনে হয় খুব শিখে লেগেছিল। ধূর, কমলা নাম কখনো সেকেলে হয়? আমার অনেক দিনের ইচ্ছে তোমাকে কমলা বলে ডাকি। আচ্ছা কমলা, কমলা গেলে তোমার খুব ভালো লাগবে না? লাগবে কেন? ও না, আমার হিস্ট্রিয়া যদি অদ্ভুত না হতো তবে তুমিও কথা যেতে না। আমি জানি শহরকে আর আমার ভয় নেই। আচ্ছা, আজকে তবে একদম ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু কেন তোমার হিস্ট্রিটা হলো বলো তো? আবার তুমি ওই কথা তুলবে? আর তুলি না একটু। ধরো এই ফেরারি আসামিদের হাতে একটা বন্দুক থাকতে পারে, ধুম করে একটা গুলি খেয়ে আমি মারা যেতে পারি। খবরদার বলছি, এরকম কথা তুমি বলো না, তাহলে আমি তোমাকে যেতে দেবো না। আমাকে তো ভালোবাসতে পারোই থাকে, কিন্তু কাকে ভালোবাসতে? কালকে বাঁচতে নিশ্চয়ই। না, তাকে ভালোবাসা বলে না। তোমাকে তো বলেছি কবে তার সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল কেবল, তারপর সে পলিটিক্সে ঢুকলো আর বিয়েও হয়ে গেল। আচ্ছা, সেই কি তোমার বাবার বন্ধুর ছেলে, যাকে তুমি পুলিশের হাত থেকে একবার বাঁচিয়েছিলে?
না না সে নয়। अंदर आओ। शाह साहब बाहर खड़ा है। अंदर आने बोलो। তুমি কোথায় যাবে? তুমি এখানে বসো। কমেন। संदर पड़े ওপারে রাত করে লোক দাঁড় করিয়ে দিয়েছি, ওপারে গেল পালাতে পারবে না স্যার। আর আর আপনি যেমন বলেছিলেন পালাতে চাইলে যখন করতেও কেউ যেন দ্বিধা না করে, সবাইকে বলে দিয়েছি। আমি কিন্তু আপনাকে আরো ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, নিজের মাথা থেকে তো কিছু বুদ্ধি করে কিছু বার করতে পারে না। একটা অফিসার একটা অর্ডার দিয়েছে, সেইটা পর্যন্ত আপনি এক্সিকিউট করতে পারছেন না। হ্যাঁ স্যার, তাও বলেছি বলেছি এমন যদি আশঙ্কা হয় যে আহত করেও ধরা গেল না, তাহলে নিহত করতেও কেউ যেন ভয় না পায়। উপরের অর্ডার আছে। তবে তবে কি তবে এমনিতে ধরতে পারা গেলে সেটাই ভালো স্যার। দয়ার শরীর আপনার, তাই না? তবে এটা বলে ভালোই করেছেন। দেখুন, এই সমস্ত হাঙ্গামা কিচ্ছু হতো না যদি না আপনি ওই ধুম করে এই দুপুরবেলা বাড়িতে। না মানে আবার মিথ্যে কথা বই ফেলতে দেওয়ার চেষ্টা করছেন আপনি। দেবেন দেবেন না। কি পরিমাণ হাসি ফাঁকি দেন সবাই জানে। সবাই নিয়ে হাসি ঠাট্টা করেছে। ভেবেছিলেন সারাদিন এই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে জীবনটা চলে যাবে। দেখুন, এখন কিন্তু খুব সিরিয়াস ব্যাপারটা হয়ে গেছে। তা ফেরারি আসামি ধরা পড়লেই বাকি, আর না পড়লেই বাধা। আপনাকে অনেক ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে, আর নয়। চাকরি গেলে খাবো কি স্যার? এবারটা মাফ করুন স্যার। জীবনে এই 3 বছর আপনি আমার আন্ডারে এসেছেন, এর মধ্যে আপনাকে কতবার মাফ করা আছে আপনি জানেন? এমনকি 6 মাস আগে এই আন্দোলনের ছোড়া কি যেন নাম তার? ও এখনো ভুলতে পারেননি দেখছি। নামটা তো ঠিক মনে রেখেছেন। তাই সে যাই হোক, এই সুকমলকে যখন হাজতে রাখা হলো, তখন আপনার স্ত্রী মিসেস সাহা মাংস ভাত রান্না করে হাজতে পাঠাননি, আর তার জন্য আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়নি? সুকমলের অত্যন্ত কম বয়স ছিল স্যার। ওকে যখন আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যায়, তখন আমার স্ত্রী দেখেছিল। তাই মিসেস সাহার মাতৃ হৃদয় একেবারে উতলে উঠল, তাই না? তবু যদি উনি সত্যি সত্যি নিজের মা হতো। আমি মানছি স্যার, সেটা আমাদের খুবই অন্যায় হয়েছিল, কিন্তু ও বললো ওর যা শাস্তি হবে তা তো হবেই। মুখ দেখে মনে হলো 3-4 দিন কিছু খাইনি, একটু খেতে দিলে কি আর এমন হবে? আমিও ভাবলাম স্যার, ওরকম বন্ধুত্ব তো করতে যাচ্ছি না, শুধু এক বেলা দুটি। বেশ, তা এবারেও কি মিসেস সাহার ওই জানলা দিয়ে কয়দিকে দেখে না? এবার তো মাতৃভাব হবার তার কথা নয় মিস্টার সাহা। নিরবধি সামন্ত বয়স তো আপনারই মতো, তাই না? তা যাই হোক, তা এবারে কি আপনি পোলাও রান্না করার জন্য কিসমিসের অর্ডার দাবি করতে গিয়েছিলেন? আমার যে দোষ হয়েছে আমি মানছি স্যার, কিন্তু ওর জন্য ও বেচারিকে বারে বারে ওর মধ্যে জড়াবেন না স্যার। শুনুন, আপনি যদি নিজের বুদ্ধিতে চলতেন, আপনার স্ত্রীকে জড়ানোর কোনো প্রশ্নই উঠত না। আপনার স্ত্রী আমার আলোচনার যোগ্যই নয়, এই কথাটা মনে রাখবেন। মানে আমি অভাবের কথা বলিনি স্যার। মানে ওর 3 দিন ধরে ওর যে অবস্থা, পরামর্শ দেবে কি স্যার? ভালো করে কথাই বলতে পারছে না। আপনার স্ত্রী কি হয়েছে? জ্বর, খুব জ্বর। তারপর এই জ্বর, ভালো করে ওষুধটা তুলে খেতে পারছে না। একটা খেয়েছিল
তাও কাল থেকে ছুটি নিয়েছে ওর ছেলের বিয়ে। এখন একটু খাওয়ার সময় ছিল, ভাবছিলাম যাবো। শুনুন, আপনার এই বাজে কথা শোনার সময় আমার নেই। বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিন। রামসি, চল দাও। শুনুন, দেখুন, আপনি যে দয়া করে আমার কথা শোনেন, উনার এ ব্যাপারে মাথা ঠিক নেই। অবশ্য আমি 100 বার মানছি, তার জন্য দায়ী আমি। আমার স্ত্রীর যদি যাবার কোনো জায়গা থাকতো আমি নিশ্চয়ই পাঠিয়ে দিতাম। কিন্তু বিশ্বাস করুন, ওর যাওয়ার কোনো জায়গা নেই। আছে মিসেস চৌধুরী, কিন্তু যাওয়ার উপায় নেই। আরে ওনারা ব্রাহ্মণ, আমরা নিচে যাও, আপনি বুঝতেই পারছেন। আর ইদানিং ওর স্বাস্থ্য পুরোপুরি ভেঙে পড়েছে। এই সময় যদি চাকরি যায় তাহলে মানে আমি একা হলে ভাবতাম না। আর এই বয়সে যে চাকরি পাবো তাও মনে হয় না। তাই আপনি যদি একটু, আপনাদের এইসব অফিসের ব্যাপারে আমি মোটেই থাকতে চাই না। আপনাকে এতগুলো কথা বলে কষ্ট দিলাম। আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? কি বকর বকর করছিল? ওর স্ত্রী নাকি খুব অসুখ, মনে তো হলো, আর এখন মনে হচ্ছে অথচ না বললেও হতো। ও মনে হচ্ছে, তাহলে এখন তাহলে বুঝতে পারছো যে সামনে কেউ থাকে অতটা বলা যায় না। তবে তুমি যদি সামনে না থাকতে আমি কিন্তু অতটা বলতাম না। তার মানে হলো তুমি হচ্ছে অফিসারের ওপরওয়ালাটি না। ভয় হচ্ছিল ভালো মানুষ হয়ে যায়। ভালো মানুষ কথাটা তো বেশ ভালো মানুষই করে বলো, আসলে তো বলতে চাও ইনএফেক্টিভ। প্রমোশন আমার চাই। প্রমোশন যদি তোমার না দরকার থাকে, আমার জন্য তোমার কিছু করতে হবে না। আরে তোমার জন্য নয়, আমার জন্য। আমার অনেক দিনে দিচ্ছে তুমি শহরে যাবে, খুশি খুশি থাকবে। তোমাকে খুশি থাকার সাহায্যে আমার অনেক দিন। তোমার হয়েছেটা কি? আমি কি অখুশি আছি? আজ কেন এত পুরোনো কথা টেনে তুলছে বলো তো? সত্যি তো, কেন বলছি? যা, এবার আমার যাওয়ার সময়। আচ্ছা, ওই ফেরারিটা ধরা পড়লেও কি সাহার চাকরি যাবে না? তবে সাসপেন্ড হতে পারে। আর পাওয়া না গেলে যাবে? হ্যাঁ। তবে তুমি তো বাঁচিয়েও দিতে পারো। আরে ওকে বাঁচাতে গেলে নিজেকে মরতে হবে। তার মানে বলো না। তার মানে হলো এই ইন্সপেক্টর রহমান আর বড় দারোগা ঘোষ, এরা দুজনেই গিয়েছিলেন রায়পুরে জোড়া খুনের তদন্ত করতে। তখন সাহা এলো আমার আন্ডারে কাজ করতে। কাছাকাছি। তাহলে কি হবে? কি হতে পারে? এক ধাপ নিজেদের নেমে যেতে পারি, সাসপেন্ড হতে পারি। আর সেরকম লোকের পাল্লায় পড়লে কি জানি কি হবে। তবে সব দোষ যদি বেশ ফায়দা করে সাজিয়ে এই সাহাটার ঘাড়ে যদি দিতে পারি না, তবে এই যাত্রা রক্ষা পেলেও পেতে পারি। কিন্তু প্রমোশন নইব চ। ভগবান, ধরা পড়ে। আচ্ছা সত্যি বলো না, বেশি দূর যেতে পারেনি তাই না? আজ তো মনে হয় আমার ইচ্ছে করছে তোমার সঙ্গে যাই। তোমাকে যদি একটু সাহায্য করতে পারতাম। এখানকার লোকগুলো যা বোকা। আমি তো জানি ফেরারি আসামিদের ছেড়ে দেওয়ারই স্বভাব আছে তোমার। আমার তো ভয় হয় আমি কষ্ট করে ধরবো আর তুমি পালাবার রাস্তা বার করে দেবে। একবার পড়েই তো দেখো, আমি যদি জজ হতুম না, তুমি পড়ে আনলে আমি ফাঁসি হুকুম দিত। ছেড়ে তো দিয়েছিলে একবার,
আচ্ছা তখন আমার বয়স কত ছিল বলো তো? তখন আমি বোকা ছিলাম বলে, আর এখন আর আমি বোকা নই। হ্যাঁ, তোমার দাদার কাছে সব গল্প শুনেছিলাম। লোকটা তোমার সঙ্গে বেশ আলাপ জমাবার চেষ্টা করেছিল, তারপর প্রেম নিবেদন করার পরে যখন কোনো ফল হলো না, তখন বিপুল পিস্তল বের করলো। এখনই গল্প করতে গিয়ে যে আরেকক্ষণে পালাবে। ও সত্যি? না না, এখানে পালালে আমার চলবে না। হ্যাঁ চলবে না। শোনো, একটু সাবধানে থেকো, বলা তো যায় না, ফেরারিটার হাতে যদি কিছু থাকে। ভালোই হবে, রণক্ষেত্র জমবে ভালো। জিতলে তো কথাই নেই, আর বললে আরো কোনো কথা নেই। তোমার হয়েছে নাকি? না না, আমি আর তোমার যেতে দেবো না। যেতে দেবে বই কি, অলবাদ দেবে। তুমিও যেতে দেবে আর আমিও যাব। না গেলে চলবে কেন? তাহলে যে আমার প্রমোশন হবে না, এক ধাপ নিচে নেমে যেতে পারি। উর্মি, যে রাস্তা আসছে, এই রাতে একজনকে বলি যেতেই হবে, ভাই সাহা আর তা নইলে আমি। দুজনকে যদি বাঁচতে হয় তবে ওই নিরবধি সামন্ত ওকে বলি যেতেই হবে। আচ্ছা চলি। কি কোনো খারাপ খবর এলো নাকি? কি জানো? হ্যাঁ, ওই ছোট দারোগার ওই নাকি। হ্যাঁ, খুব নাকি উজালাটা বিক্রি যায় না, তা সে বললে যে এত জ্বর যে রুগীর পাথরটা এগিয়ে দেওয়ারও সামর্থ্য নেই। সে নিজেই কাপড় খুঁজে নিয়ে দূর থেকে কাঁদে আসে। ও তা তোমার পা থেকে গেলে একবার দেখে শোনা ছোট দরকার বলতে। আর যদি কিছু দরকার থাকে তো করে দে। আমিও তাই ভাবছিলাম একবার যাওয়াই ভালো, বাড়িতে কেউ যায় না, একবার গিয়েই আসি। আমি সত্য প্রিয়, চিনতে পারলে না তো? অবশ্য না পারবারই কথা। আমি কিন্তু তোমাকে তখন দেখেই চিনতে পেরেছি। বলতে পারো আসতে বাধ্য যা বেউলা দিয়েছে তোমার স্বামী চারিদিকে। আমাকে ধরিয়ে দেবে? তুমি কি ভাবছো তোমাকে ছেড়ে দেবো আমি? 16 বছর বয়সে যে ভুল করেছিলাম আমি, 30 বছর বয়সে সেটা শুধরে নেবে? হ্যাঁ, সুযোগ যখন এসেছে। আচ্ছা, তুমি কি তখন ভুল করেছিলে বলে তোমার মনে হয়? নিশ্চয়ই। বাবার কথা শুনলে আজ আমাকে এত কষ্ট পেতে হতো না। কিন্তু কিন্তু তুমি এখানে এলে কি করে? আর এলে না কেন? তোমার ভয় করলো না? এলাম, উপায় ছিল না। হাজত থেকে যখন কোন রকমে বেরোতে পারলাম তখন হেঁটে চললাম নদীর দিকে। কিন্তু নদীর কাছ বরাবর আসতেই দেখলাম না, আর উপায় নেই, জেনে গেছে ওরা। তখন পাড়ের নিচ দিয়ে তোমাদের বাড়ি পর্যন্ত এলাম। তারপর তোমাদের পিছনের ওই বাগানটির মধ্যে গা ঢাকা দিলাম। অনেকক্ষণ ওখানেই বসেছিলাম। প্ল্যান করেছিলাম ইতিমধ্যে যদি ধরা না পড়ি তাহলে সন্ধ্যের অন্ধকারে
আবার নদীতে নামল। চারিদিকেই লক্ষ্য করছিলাম, এমন সময় দেখলাম তোমাকে এরকম চেনা চেনা লাগছে। তারপর গলার স্বর শুনে আর সন্দেহ রইল। তুমি কি পুরোনো কথা ঝালাতে এখানে এলে নাকি? কিন্তু তাতে কোনো সুবিধা হবে না। না না, এই হঠাৎ তোমাকে দেখলাম তাই। একটু বলবো? আমি চলেই যেতাম, কিন্তু একটু পরেই দেখলাম নদীর ওপার পর্যন্ত পুলিশ। ওরা কি করে ভাববে বলো যে কোন বড় হাকিমের বাড়িতেই ফেরারি আসামি ঢুকবে। শেষ পর্যন্ত দেখলাম তোমার সঙ্গে দেখা না করে আর উপায় নেই। তার মানে তুমি ভাবছো আবার আমি তোমার পালাবার ব্যবস্থা আবার আমি করে দেবো না? দেবেন না? আশ্চর্য, আশ্চর্য তোমার সাহস। না, স্পর্ধা না, আমি যে কি বলবো আমি ভেবে পাচ্ছি না। কি করে একটা লোক এরকম ভাবতে পারলে? পলিটিক্স করলে মানুষের চোখে চামড়া বোধহয় আর থাকে না। 14 বছর আগে যাকে তুমি বিক্রি করেছিলে আজ আমার তার কাছে এসেছো। তারপরে সে আমার তোমার শত্রু স্ত্রী। কি করে ভাবলে যে আমার মনটা ঠিক সেই 14 বছর আগেকার মতনই আছে? আশ্চর্য। মনস্তত্ব নিয়ে ভাববার অবসর ছিল না। অন্য সব পথ যখন বন্ধ হয়ে গেল তখন মনে হলো হতেও তো পারে না, হতে পারে না। তুই কি 14 বছর আগের প্রতিশোধ এখন নেবে? দিলেও দোষ হয় না, না নিজের কাছে না অপরের চোখে। এই যে প্রতিশোধ নেবার ইচ্ছে, এর মানে জানো? জানি, এক অসৎ লোকের অসৎ কাজের শাস্তি। না, তুমি এখনো আমাকে ভালোবাসো। এবার বুঝি মনস্থ থেকে থাকবার অবসর হলো। যাকে কথা বাড়িয়ে লাভ নেই, আমি ওর কাছে খবর পাঠাই। শোনো, একবার ভেবে দেখবে ভাববার কি আছে? আমার কিন্তু ফাঁসি হতে পারে। আর তাছাড়া যে কাজটা আমরা করছি তারও অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক সেই আগেকার কথা, কিন্তু তুমি পালিয়ে গেলে আমাদেরও অনেক ক্ষতি হয়ে যাবে। তা সত্যি, তোমার স্বামীর পদোন্নতি আটকে যাবে। এতে ঠাট্টা করবার কিছু নেই। আর এক্ষেত্রে পদোন্নতি মানে শুধু টাকা আর পজিশনই নয়, একটা বাচ্চা ছেলে তার মায়ের কাছে ধরতে পারবে। তোমার ছেলে সে এখন কোথায়? কলকাতার বোর্ডিংয়ে। কত বড় হলো তোমার ছেলে? 1 বছর আগে বাধ্য হয়ে বোর্ডিংয়ে পাঠাতে হয়েছে। তুমি তো একেবারে হিউম্যানিটির কোয়েশ্চেন এনে ফেললে। তোমার ছেলের সম্ভবত খুবই কষ্ট হচ্ছে, কিন্তু একবার ভেবে দেখেছো কি যে চাষার বউগুলো ছেলেকে কাছে রেখেও দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, যাদের পরনে দোহাই তোমার ঠিক সেই 22 বছর বয়সের মতো কথা আর বলো না। সেই নেতাদের শেখানো কথা এত বছর পার হয়ে গেল, নিজে কিছু বলবার নেই। সেই আগের মতোই বলছি। কি বলছো তুমি? পলিটিক্সে তো এরকম হয়েই থাকে। আমি পলিটিক্যাল মেয়ে নই, তাই তোমার এই সমস্ত কথা তো আমি বুঝি না। আমাকে একটু এই জল খাওয়াবে? চল যাও। বলেছি তো, নিজে নিজে পালাবার উপায় থাকলে আমি তোমার কাছে আসতাম না। সে কখন থেকে চেষ্টা পেয়েছে, একটু জলও খাওয়াবে না? আগেরই মতো নেতাদের বলে করতে চলেছি। বলে সম্বন্ধ না, আগেরই মতো নেতাদের বলি করতে চলেছি। সময় নষ্ট করার মতো সময় হাতে নেই। শোনো, তোমাকে ছেড়ে দিতে আমি পারবো না। ছেড়ে দিলে আমার চলবে না। তুমি খবর পাঠাও। সেই ভালো, খবর পাঠাও। একটা নিছক কৌতূহলের
জবাব দেবে? সেদিন কথা দিয়েও কেন এলে না? জেনে শুনে এতখানি মিথ্যে কথা আমাকে বলেছিলে কেন? ফিরে এসে আমাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি তুমি না দিলেও তোমাকে পালাবার ব্যবস্থা আমি করে দিতামই, এ তুমি জানতে, তবু কেন? আমি মিথ্যে বলিনি। তবে এলে না কেন? আসতে পারলাম না। পারলে না? ঠাট্টা করছো? না, তুমি যে চমৎকার ঠাট্টাটা করেছিলে আমার সঙ্গে, সেই কথাটাই ভাবছি। শোনো আমার কথা, আমাদের দলে বিয়ে কেউ করতো না, বলতে পারো বিয়ে করার আইনই ছিল না। সুন্দর, আমাকে বলার সময় সেই কথাটি তোমার মনে পড়েনি কেন? পালাবার জন্য যে কোনো ছলের আশ্রয় নিতে লজ্জা করেনি তোমার? অবশ্য তোমাদের পক্ষে সেটাই করা স্বাভাবিক। রাগ করছো কেন? আগে শোনো। রাগ করছে কেন? লজ্জা করছে বলে? আশ্চর্য, সেই কথা ভেবে আজও আমার লজ্জা করে। মা জানতে বাবার ভয় দেখানোকে তুমি গ্রাহ্য করবে না, কিন্তু আমাকে বোধহয় তুমি সত্যি ভালোবাসো। আমি সামনে গেলে আমাকে বোধহয় তুমি অস্বীকার করতে পারবে না। ভেবেছিলাম কি তোমার বাবা চলে যাওয়ার পর তখনও তোমার বাবার কথাগুলো কানে বাজছিল। সারেন্ডার করো। 10 বছর থেকে কমলা জানে তুমি তার স্বামী হবে। এখন এমনি করে সকলের সর্বনাশ করো না। এমন সময় প্রদীপ নিয়ে 3 তলার ঘরে তুমি এলে। মনে হলো যেন একটা ছবি দেখলাম আমি। তারপর তুমি চলে গেলে। আর আমার কাজ হলো অপেক্ষা করো, কখন আবার তুমি আসবে। ভোর হলো, কেউ জানলো না যে তুমি 3 তলার ঘরে আছো, এমনকি দাদাও না। ওই একটা ভালো কাজ করেছিলেন তোমার বাবা। রাতে কি অন্ধকারে ছিল, বাগানের এক কোণে তোমার বাবাই টর্চের আলোতে প্রথম দেখতে পান আমাকে। দেখতে পেয়ে তোমাদের দারোয়ান ওই ব্রাহ্মণের দলকে পাঠিয়ে দিলেন একেবারে উল্টো দিকে, আর আমাকে নিয়ে এসে বন্ধ করলেন 3 তলার ঘরে। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কবে থেকে এই দলে গেলে? ছি ছি, এই কাজ করো তুমি? আমার কি রাগ তখন, আমি তখন। যাক, অন্য কেউ জানতে পারলে, কিন্তু তুমি আমাকে অত সহজে বাগানের রাস্তা দিয়ে বের করে দিতে পারতে না কমলা। বাবা কিন্তু আরো একটা ভালো কাজ করেছিলেন, যেমন পুলিশকে বলেছিলেন আমাদের বাড়িতে কেউ আসেনি। এই কথাটা জানতে পারিনি তো সেদিন। এখন যদি উপায় থাকতো গিয়ে ক্ষমা চেয়ে আসতাম তোমার বাবার কাছে। বাবা মারা গেছেন। ও, আর মা? কানপুরে দাদার কাছে। তোমার বেঁচে আছেন, জ্যাঠামশাইয়ের অনুগ্রহ হয়েছে। উপযুক্ত ছেলে। তোমার কৌতূহলের জবাব দেওয়া কিন্তু এখনো শেষ হয়নি। তারপর যে তুমি বললে সেই রাত্রেই নাকি তোমাকে পালাতে হবে, না হলে তোমার দলের নাকি ভীষণ ক্ষতি হয়ে যাবে। তুমি হয়তো সবটা বুঝলে না, কিন্তু কি যেন একটা বুঝেছিলে। শুধু বললে আমার কি হবে, বিয়ে করে তোমাদের বাড়িতে মায়ের কাছে রেখে যাও আমাকে, অন্তত এটুকু করো আমার জন্য। সেটুকু বলতে সেদিন যে আমার পরে এই কথাটা ভেবে কত যে লজ্জা পেয়েছি। বিশ্বাস করো, সত্যি সেদিন আমি মিথ্যে বলিনি। ভেবেছিলাম বিয়ে করেই কাজ করব, এমন কাজ করব যাতে কেউ ছোট না মনে করতে পারে। কি ছেলে মানুষে তখন ছিলাম, কি রোম্যান্টিক। তারপর তারপর কি হলো? তারপর তুমি তোমার মাকে গিয়ে বললে? সে তো জানি। মা বাবাকে গিয়ে বললেন, বাবা তোমার কাছে গেলেন, তুমি কথা দিলে, কিন্তু কেন আর এলে না? কিন্তু কোনো খবর দিলে না। আসতে পারলাম না। তোমার বাবা সরকারি ঘেঁষা লোক বলে নাম ছিল। বিয়ের কথাটা যখন সবে দলে বলেছি
সময় সরকারি খেতাব যারা পেয়েছিল তাদের নামের মধ্যে তোমার বাবার নামও বেরোলো কাগজে। বিয়ে করার অনুমতি যদি বা পাওয়া যেত, কিন্তু রায় সাহেবের মেয়েকে বিয়ে করার অনুমতি আমি নিজেই চাইতে পারলাম, কারণ জানতাম তা অসম্ভব। আমি তোমাকে জানি, কিন্তু তাদের আমি কি করে বোঝাতে পারতাম? তো আর এমনি করে রায় সাহেবের মেয়ে বিচার হয় না? যদি পারো আমাকে মাফ করো। না না, তোমাকে মাফ করা না করা কি আছে? তোমার কি দোষ? কাউকে ডাকো, তোমার স্বামীকে খবর দিই। খাওয়া অন্ধকারে হয়তো নদীর ওখানে আমাকে খুঁজে বেড়াচ্ছেন। না কি হলো, খবর পাঠাও। না না, তুমি সামনে গেট দিয়ে বেরিয়ে যাও। সামনে সামনে ঠিক এখানে কেউ নেই, তুমি বেরিয়ে পড়ো, দেরি করো না। কি হলো বলছি, সামনে কেউ নেই। হঠাৎ মত বদল হলো কেন? আমাকে ছেড়ে দিতে চাইছো কেন হঠাৎ? কেন আমি ঠিক বলতে পারবো না কেন, কিন্তু এটাই করা উচিত বলে মনে হচ্ছে। কিন্তু আজকে উচিত, কাল আমার ভুল বলে মনে হবে। তখন তখন কি করবে? তোমার ছেলে, তোমার স্বামী, তাদের কি হবে? ঝোঁকে মাথায় এরকম কাজ তুমি করো না। আমি অত ভাবতে পারছি না, কে কিছু জানার আগে তুমি চলে যাও। না, আর তা হয় না। নিজের ফাঁসি কাজের উপর আমার উপকার করে দিয়ে যাবে। না, তাও ঠিক নয়। কমলা, তুমি মুক্তি চাই না। মনে মনে অনেকদিন থেকে ক্লান্ত হয়েছিলাম। আজ তোমার ওই একটা কথায় চমক লাগলো আমার। আগের মতোই নেতাদের গুলি কপচে চলেছে। সত্যি তাই, নিজে নিজে আর ভাবতে পারি না, তাই অন্ধের মতো কোনো কাজ নিয়ে ঝাঁপিয়ে পড়ি। সেই কবে একবার হুকুম মানা অভ্যেস করেছিল, তাই এখনো মানি, অভ্যাস মানি। আমি বিশ্বাস করতে পারছি না, তুমি তো এত অকাজের ছিলে না। কি জানি, ছিলাম নিশ্চয়ই, নাহলে হলাম কেমন করে? আর তাছাড়া তোমারও যদি উপকার হয় তাহলে মন্দ কি? তোমার ফাঁসি কাজের উপর আমার উপকার হয়ে কাজ নেই, এতে আমার উপকার হবে না। আমি তো চাই না, আমি তো চাই না। শুধু তোমার উপকারেরই কথা নয়, এই যে ঘটনাটা ঘটে গেল, এরপর আমি তো দলের বোঝা হয়েই থাকবো। তাতে লাভ থাকছে, বরং এটা একটা বেশ বেশ বিরোচিত সমাপ্তি হবে। আর তাছাড়া যে দারোগার চার্জে আমি ছিলাম, তার চাকরিও তো যেতে পারে। যেতে পারে না, সত্যি যাবে, কিন্তু বড় ভালো মানুষ ওই সাহা, সত্যি ওর দারোগা হওয়া উচিত হয়। অত ভালো না হলে আমি কিছুতেই পালাতে পারতাম না। দুপুরে যখন বাড়ি যাচ্ছে তখন বললেন, তোমার স্ত্রী খুব অসুখ, আমি একটু বাড়ি যাচ্ছি, পালাবেন না জানো, তাহলে আমি জানে প্রাণে মরবো। তবুও আমি পালাবো। আপনাকে আপনাকে একটা কথা বলতে এসেছিলাম, মানে ও দিদি গো, দিদি গো, দিদি ছোট দারোগা নাকি মারা গেল গো দিদি। ওই কথাই বলতে এসেছিলাম আপনাকে। আর একটি কথা ছিল আমার, আমার আর চাকরির দরকার নেই, শুধু আপনি বাড়ির চাকরকে দিয়ে যদি সেই ছেলেদের ক্লাবে খবর পাঠান। মানে মানে ওকে ওকে তো শ্মশানে, মানে ওকে শ্মশানে আমি আমি বাড়ি যাই। ও বড় একা, আমি কে ওখানে? কে? সেই সেই ধরা দিলেন। একটু আগে যদি দিতেন তাহলে কোথাও ওকে একা মরতে হতো না। ও বোধহয় শেষ সময় কিছু কিছু বলতে চেয়েছিল, শেষ সময় কিছু কিছু বলতে চেয়েছিল, শেষ সময়। কত সহজ বলা, অথচ না, তুমি পালাও। না, খবর পাঠাও। অনর্থক দেরি করছো কেন? মনে আছে তোমার কালো পা? এই যে রংপুরের বাড়িতে একটা দেখেছিলেন? দাদা
বলি আমারে চিনতে পারতেছ? হ্যাঁ পারছি, কিন্তু তোমার সাহেবকে খবর দাও, বলো যে না তুমি পালাও। কারণ এই কথা যেন কাউকে বলো না। ব্যস্ত হচ্ছ কেন? আমার যে ফাঁসি হবেই এটা নিশ্চিত করে ধরে নিচ্ছ কেন? না না তোমার হয় না, ওকে আমি কি বলবো? না না সে হবে না, তুমি চলে যাও। কালো মা, আমার ঘর থেকে টর্চটা নিয়ে এসো। যাই। তুমি বলো এরকম ব্যবহার করছো কেন? আমি কিছু বুঝতে পারছি না। তোমার ভয় করি, তুমি যাও। তোমাকে খুব কালো মা চিনে ফেলেছে, আর তো আমি ওকে বানিয়েও কিছু বলতে পারবো না। তুমি এরকম করছো কেন? কি বানিয়ে বলবে? তো হয় তোমার, তুমি কিছু জানতে চেও না। তুমি চলে যাও, তোমার পায়ে পড়ি। সাহা তোমার দেখে গেছে, আর সময় নেই। কমলা মা বলে দিল ওনাকে একটা আত্মসমর্পণ করতে এসেছে, কিন্তু আপনি উনি আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ আমার স্ত্রী। ভালো না, এক গ্লাস জল আনো তো। বসুন নিরবধি বাবু, আপনি বসুন। উর্মি, এগুলো রেখে দাও, আর বোধহয় এগুলো দরকার নেই। দাঁড়িয়ে রইলেন কেন নীলমতি বাবু? বসুন। আচ্ছা আপনি কি সত্যপ্রিয় মুখার্জি? না না, আমি বলছিলাম আপনি বোধহয় উর্মিকে চিনতেন, তাই না? হ্যাঁ, ছোটবেলায় আলাপ। ওর বাবা আমার বাবাতে খুবই বন্ধুত্ব ছিল। হ্যাঁ সেরকমই শুনেছি। তাই আপনার আত্মসমর্পণের ব্যাপারে উর্মি ঠিক সহ্য করতে পারছিল না। আপনাকে বারবার পালিয়ে যেতে বলছিল তো। বেচারা। হ্যাঁ, আসলে কমলার মনটা বরাবরই একটু নরম কি না? আমারও তাই মনে হয়। তাছাড়া আপনি তো ছোটবেলা থেকেই দেখছেন, বেশি জানবেন। আচ্ছা আপনি তো প্রথম জীবনে অ্যানার্কিস্ট ছিলেন, তাই না? আপনার রিপোর্টে তো সব কথাই আছে অরুণবাবু, এবং ডিটেলসেই আছে। আমার কেন জিজ্ঞাসা করছেন? সব কথা কি রিপোর্টে লেখা থাকে সত্যবাবু? থাকে না। কত কথায় জানতে হবে এখন। তার মানে উর্মির মনটা সত্যি নরম। আচ্ছা আর একবারও তো আপনাকে ওদের বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল না? ডাক্তারকে খবর দাও। মাথার গুলি নাকি কেউ বাঁচে না, কিন্তু ডাক্তারকে খবর দিতেই হবে। আপনাকে কাউকে বাঁচবে, ভিতরে আসতে হবে না। বাইরে যান, বাইরে যান, বাইরে যান। মহাদেব বাবু আপনাকে পাহাড়ে এই কাউকে যেন আসতে না দেন। পাহাড় করে খুলে রাখবেন। বসুন বসুন সত্যবাবু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন সে কাজ করলেন? এত তাড়া করলেন কেন? সময় দিন, বসুন অরুণবাবু, সময় দিন। একটা গল্প বলি আপনাকে। হ্যাঁ গল্পই, আজ একটা গল্প, যে গল্প আপনার রিপোর্টে নেই, সেই গল্প। আশা করি আপনাদের সবার নাটকটা ভালো লেগেছে। চেষ্টা করেছিলাম ভালো করতে, যাই হোক যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটা আমার উপর।
আপনাদের সবাইকে একবার পরিচয় করিয়ে দিই ঘাটকের সাথে। প্রদীপ সেনগুপ্ত, কাজল গৌরী, ইন্দ্রনীল বর্মন, ব্যানার্জি, কল্যাণ দে, আমাদের প্রম্পটার ইন্দ্রাণী সাথে। Music composition, Pali.